আমাদের গত ক্লাসে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর ফ্যারাডের ফার্স্ট ল নিয়ে কথা হয়েছিল। আজকে হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, এটা নিয়ে বলা হবে। আচ্ছা, তোরা তুল্য ভরের কথা শুনছিস? পরিমাণগত রসায়ন পড়তে গিয়ে তুল্য ভর। হ্যাঁ, প্রশ্ন ব্যাংকে দেখছিলাম। তুল্য ভর জিনিসটা কি? তুল্য ভর হচ্ছে আমি যদি পরমাণু নেই তাহলে পারমাণবিক ভর, অথবা অণু নিলে আণবিক ভর, ভাগ তুল্য সংখ্যা। ভাগ হচ্ছে তুল্য সংখ্যা। পরমাণু নিলে পরমাণুর তুল্য সংখ্যা, অণু নিলে অণুর তুল্য সংখ্যা। এই তুল্য ভরকেই রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। এই তুল্য ভরকেই কি তুল্যাঙ্ক বলা হয়? রাসায়নিক তুল্যাঙ্ক। শেষ। যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক কি? একই জিনিস। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক ই, ই ইজ ইকুয়াল টু কি বলবো আমাদের? পারমাণবিক ভর অথবা আণবিক ভর ডিভাইডেড বাই কি সংখ্যা? তুল্য সংখ্যা। আর তুল্য সংখ্যা জিনিসটা কি? গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। ওকে। এই তুল্য তুল্য ভর বা অ্যাকচুয়ালি তড়িৎ রসায়নের রাসায়নিক তুল্যাঙ্ক, এটার একক হচ্ছে, যেহেতু উপরে ভর আছে, এটাকে গ্রাম হিসেবে প্রকাশ করা হয়। আর এটা প্রতি ফ্যারাডে বিবেচনা করা হয় তড়িৎ রসায়নের ক্ষেত্রে। তার মানে তুল্য ভরের বেলায় আমি উপরে গ্রাম চিন্তা করব আর নিচে কি চিন্তা করব? 1 ফ্যারাডে। তাহলে এককটা কি দাঁড়াবে? গ্রাম পার ফ্যারাডে দাঁড়াবে না? আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি ছিল? গ্রাম পার কুলম্ব ছিল। ঠিক আছে, তাহলে এখন সংজ্ঞা যদি দেওয়া হয়, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্কের ভিতরে? একটা হচ্ছে চার্জ। কুলম দিয়ে হিসাব আর একটা হচ্ছে ফ্যারাডে দিয়ে। ফ্যারাডে দিয়ে। ওকে, গুড। তাহলে এখন রাসায়নিক তুল্যাঙ্কের যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে সংজ্ঞাতে কি লিখবো? ই এর সংজ্ঞা কেউ একটু বলতো দেখি, কি লিখবো? রাসায়নিক তুল্যাঙ্ক ই, একক থেকে সংজ্ঞা বানাইতে হবে। কিভাবে বানাবো? প্রতি ফ্যারাডে নাকি? প্রতি ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে, তড়িৎ চার্জ প্রবাহিত করলে, প্রতি ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে, তড়িৎ চার্জ প্রবাহিত করলে কি হয়? তড়িৎ দ্বারে ঘটনাগুলা ঘটে। তাহলে তড়িৎ দ্বারে কি ঘটনা ঘটে? দুইটা হয়, একটা হচ্ছে অ্যানোড অংশে দ্রবীভূত হয়, তড়িৎ দ্বারে দ্রবীভূত। আর ক্যাথোড অংশে কি হয়? সঞ্চিত হয়। তাহলে জাস্ট এখানে কুলম্বের জায়গায় ফ্যারাডে আসবে, আর আগের মতোই লেখা। প্রতি ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণকেই কি বলা হবে? রাসায়নিক তুল্যাঙ্ক বলে। বুঝছিস? বা এটাকে তুল্যাঙ্ক ভর বলে। রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভর। ওকে। তাহলে দ্রুত বের করতো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের কর, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আরেকটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক।
তাহলে কপারের যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্রটা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে তো আমাদের জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেড সমান সমান কি হবে? M/E/F। আর রাসায়নিক তুল্যাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? ই। ই এর অ্যাকচুয়াল সূত্রটা যদি আমরা দেখি, এই যে উপর থেকেই তো আমরা ই এর সূত্রটা পাচ্ছি, ভর ডিভাইডেড বাই কি, তুল্য সংখ্যা। তাহলে জাস্ট কি M/E বলতে পারি না আমরা? আচ্ছা, ওকে। তাহলে কপারের কপারের ভর কত? যেহেতু কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিজ্ঞেস করছে, তাহলে কপারের ভর হচ্ছে 63.5। কপারের যোজনী হচ্ছে 2। আর ফ্যারাডের জন্য হবে 96,500 কুলম্ব। এখানে কত আসছে? 3.29 ইন্টু কত, 10⁻⁴ গ্রাম পার কুলম, নাকি? আর এখানে কত আসবে? কপারের ভর হচ্ছে 63.5 ডিভাইডেড বাই কপারের যোজনী হবে কত, 2। কত আসলো? 31.75। এটার একক কি হবে? গ্রাম পার ফ্যারাডে হবে। আচ্ছা, হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? H2। H2 এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের কর। 1.044 into 10 to the power minus 5. হুম, হুম, হুম। হ্যাঁ, ওইটাই আসে। ওইটাই আসে। তড়িৎ সরি, রাসায়নিক সরি, সরি, তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক বের কর। আমরা তো অ্যাকচুয়ালি রাসায়নিক তুল্যাঙ্ক দিয়ে জানতে চাচ্ছি। রাসায়নিক তুল্যাঙ্ক বের কর। এটা হচ্ছে 1.008। তাহলে ই অফ হাইড্রোজেন, ভর কত হাইড্রোজেনের? 2.016 ডিভাইডেড বাই কত হবে? 2 হবে 1.008 গ্রাম পার ফ্যারাডে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক তুল্যাঙ্ক কত? তুল্যাঙ্ক ভর কত বের কর। সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কত হবে? 49। হ্যাঁ, হ্যাঁ, আরো তো সহজ না। তুল্যাঙ্ক ভরই তো, তুল্য ভর একই তো কথা। তাহলে সালফিউরিক অ্যাসিডের ই অফ সালফিউরিক অ্যাসিড কত হবে? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কত? 98। আর সালফিউরিক অ্যাসিডের যোজনী কত হবে? 2 না? 2 হবে। হ্যাঁ, সরি, তুল্য সংখ্যা কত হবে? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কি হয়? অ্যাসিডের তুল্য সংখ্যা কি দানযোগ্য এই সংখ্যা না? সালফিউরিক অ্যাসিড কয়টা দানযোগ্য? হাইড্রোজেন সংখ্যা সমান। হ্যাঁ, তাহলে 49। 49 কি হবে? গ্রাম পার ফ্যারাড হবে। একটা জিনিস বলে দেই, মৌলের ক্ষেত্রে যোজনীটা কাউন্ট করবি, হ্যাঁ, মৌলের ক্ষেত্রে। আর যৌগের ক্ষেত্রে যদি হয় অ্যাসিডের বেলা হাইড্রোজেন সংখ্যা দানযোগ্য, হাইড্রোজেন সংখ্যা ওই যে তুল্য সংখ্যা, আমরা পরিমাণগত তো যেভাবে পড়ে আসছি ওই কনসেপ্টটা একটু আবার ঝালাই দিস বাসায়, তাহলেই হবে। আচ্ছা, এখানে কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে? আচ্ছা, এবার আয় হ্যাঁ, যে হুম। বেসিকলি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমরা বুঝছি যে একটা হচ্ছে প্রতি ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহের জন্য, আর এটা হচ্ছে 1 কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহের জন্য। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্কটা কিরকম হবে? সম্পর্কটা হবে অ্যাকচুয়ালি, জেড কে আমরা ভাঙাইলে M/E/F পাই, হ্যাঁ। তাহলে জেড তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখানে M/E কে আমরা আবার কি বলতে পারি? M/E ইন্টু 1/F। দেখতে পেপারটা এইভাবে লেখা যায় না? এই M/E কে কি আমরা ই বলতে পারি না? ই হ্যাঁ, বাই কত, এফ। ঠিক আছে, এইটা হলো আমাদের। সুতরাং
তাহলে জেড সমান সমান তাহলে কি দাঁড়াইলো, বা ই সমান সমান কি দাঁড়াইলো, জেড ইন্টু এফ দাঁড়াইলো না? এটা এমসিকিউতে কিন্তু আসে। আর এটাকে যদি আমরা গাণিতিক সম্পর্ক হিসেবে লিখি তাহলে কি লেখা যেতে পারে, ই ইজ ইকুয়াল টু জেড ইন্টু 96,500, তাই লেখা যায় না? এমসিকিউর জন্য আসে। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক, এটাই হলো সম্পর্ক। যদি তোকে প্রকাশ বলে যে রাসায়নিক তুল্যাঙ্ক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্কটি লিখো, তাহলে ই সমান সমান জেড ইন্টু 96,500। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কোথায় আসলে অ্যাকচুয়ালি ইউজ হয়? আমাদের ফ্যারাডের সেকেন্ড ল এর ক্ষেত্রে ইউজ হবে। তো কিভাবে ইউজ হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা দুইটা দ্রবণ নিলাম, দুইটা ভিন্ন ভিন্ন দ্রবণ নিলাম। ধর এক পাশে নিলাম হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম সালফেট, ছাড়া সহজ সহজ নেই, ধর জিঙ্ক ক্লোরাইড নিলাম এক পাশে, আরেক পাশে নিলাম হচ্ছে ধর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ভালো কথা, জিঙ্ক ক্লোরাইড মানে কি, এখানে জিঙ্ক ক্যাটায়ন আছে আর ক্লোরিন অ্যানায়ন আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে কি, এখানে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আছে আর ক্লোরিন অ্যানায়ন আছে। আমরা এবার সুন্দর মতো এই দুইটা দ্রবণের ভেতরে সংযোগ স্থাপন করলাম, সংযোগ স্থাপন করলাম ব্যাটারির মাধ্যমে। তো ব্যাটারি যেহেতু নিছি, তার মানে কি সেম তড়িৎ প্রবাহ হবে না উভয় কোষে, উভয় দ্রবণে? তড়িৎ প্রবাহটা কি সেম হবে কি না এখানে? হ্যাঁ। তাহলে যেহেতু তড়িৎ প্রবাহ সেম হবে, তাহলে ক্যাথোডে সবসময় কি হয়, সঞ্চিত হয় না? হ্যাঁ। তো আমরা ধর এটাকে এই পাশের ক্যাথোড ধরলাম, আর এটাকে আমরা এই পাশের ক্যাথোড ধরলাম, অ্যানোড ধরলাম বা ক্যাথোড ধরলাম, আচ্ছা যেটাই হোক। এইভাবে আমরা বর্তনীটা ফিল আপ করলাম। ওকে, তাহলে আমাদের ক্যাথোড কিন্তু এখানে দুইটা। তাহলে এই পাশের এটা হচ্ছে আমাদের এখানে ক্যাথোড, আর এই পাশের ক্যাথোডটা কি আমাদের এইটা। ওকে, আচ্ছা বলতো ক্যাথোডে যা কি হবে, সঞ্চিত হবে না? সঞ্চিত হবে। এইখানে এই দ্রবণ থেকে কি সঞ্চিত হবে, জিঙ্ক। জিঙ্ক সঞ্চিত হবে। আর এই দ্রবণ থেকে আমাদের কি সঞ্চিত হবে, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। এবার আমার প্রশ্ন, উভয় দ্রবণে বা উভয় তড়িৎ বিশ্লেষক দ্রবণে আমাদের তড়িৎ প্রবাহ কি আলাদা আলাদা হয়েছে? না, একই তড়িৎ প্রবাহ। একই তড়িৎ প্রবাহ হয়েছে। এর জন্য এইখানে ওই উম, রাসায়নিক তুল্যাঙ্কের সাথে তুলনা করা হবে। কিসের সাথে তুলনা করা হবে? রাসায়নিক তুল্যাঙ্কের সাথে বা তুল্য ভরের সাথে তুলনা করা হবে। তাহলে এখানে জিঙ্কটা যে জমা হচ্ছে, এখানে আসলে জিঙ্কের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা কি ওই ডাব্লিউ সমান সমান কি জেড আইটি দিয়ে নির্ণয় করব, বা জেড কিউ দ্বারা নির্ণয় করব? এখানে ডাব্লিউ সমান সমান যদি আমরা জেড কিউ দ্বারা নির্ণয় করি ডাব্লিউ এর পরিমাণটা, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমাদের এই জেড কে ভাঙাইলে দেখা যাচ্ছে এম বাই ই এফ আসে, আর এফটা আমাদের দুই জায়গাতেই সেম তড়িৎ প্রবাহ হয়েছে। আমরা এটা পরবর্তীতে গাণিতিক প্রমাণ দেখাইতেছি। তাহলে আমরা আপাতত এখান থেকে ধরে নিতে পারি না যে উভয় পাশে যেহেতু সেম তড়িৎ প্রবাহ হয়েছে, তার মানে উভয় পাশে আমাদের আলাদা আলাদা পরিমাণ তড়িৎ ক্যাটায়ন জমা ক্যাথোডে জমা হবে। কি পরিমাণ ক্যাথোডে জমা হবে? জিঙ্কের বেলায় জিঙ্কের তুল্য ভর জমা হবে, জিঙ্কের বেলায় জিঙ্কের তুল্য ভর মানে রাসায়নিক তুল্যাঙ্ক, আর অ্যালুমিনিয়ামের বেলায় অ্যালুমিনিয়ামের তুল্য ভর বা রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জিঙ্কের তুল্য ভর কত হবে? জিঙ্কের তুল্য ভর কত হবে? ই অফ জেড এন, জিঙ্কের ভর কত? 65.5 ডিভাইডেড বাই 2। জিঙ্কের যেহেতু যোজনী এখানে দুই ইউজ হয়েছে। আর এইখানে অ্যালুমিনিয়াম কতটুকু জমা হবে? অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27/3। বুঝতে পারছিস ব্যাপারটা? আমাদের কখন তাল্লাঙ্ক হ্যাঁ। ভর ব্যবহার করা হচ্ছে অ্যাকচুয়ালি, কখন ব্যবহার করা হচ্ছে, আবারও বলতেছি কখন ব্যবহার করা হচ্ছে? দুইটা ভিন্ন দ্রবণ সেম তড়িৎ প্রবাহ যখন হবে, দুইটা ভিন্ন দ্রবণ সেম তড়িৎ প্রবাহ হবে। এটা হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল এর প্রি কনসেপ্ট। তাহলে আমরা সেকেন্ড লটা যদি আমরা প্রমাণ করি, আচ্ছা প্রমাণ করে আমরা পরে হচ্ছে আমরা তাত্ত্বিক সূত্রটা লিখি। তাহলে এখানে দ্রবণ আমাদের কয়টা? দ্রবণ কিন্তু আমাদের দুইটা।
তাহলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দিয়ে এই ব্যাপারটাকে যদি বুঝাই, তাহলে আমরা প্রথমটাকে ধরলাম ফার্স্ট, আর দ্বিতীয়টাকে ধরলাম সেকেন্ড। তাহলে প্রথমটার জন্য ডাব্লিউ এর পরিমাণটা আমরা যদি কাউন্ট করি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র দিয়ে, তাহলে W1 সমান সমান কি হবে? Z Q1 বা Z1 Q1 ধরলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর দ্রবণের জন্য আমাদের কি জমা হবে? W2 Z2 Q2, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণের আমরা অ্যানালাইসিস যদি করি, অ্যানালাইসিস যখন বা অনুপাত যখন করা হয় বা তুলনা যখন করা হয়, তখন কিন্তু আমাদের অনুপাত সিস্টেমে নিতে হয়। তাহলে W1/W2 কি হবে? Z1 Q1 Z2 Q2, তাই হচ্ছে। আচ্ছা, W1 W2 জেড কে যদি আমরা ভাঙাই, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাবো? M1 E1 পাবো। আর এইখানে যদি আমরা Z2 কে যদি ভাঙাই, তাহলে আমরা এখানে কি পাবো? M2, আর উপরে কি চলে যাবে? E2 F2। আচ্ছা, এবার আমাকে বলতো, তড়িৎ প্রবাহ কি সেম হয়েছে না? তড়িৎ প্রবাহ কি হয়েছে? সেম হয়েছে না? তাহলে সেম যেহেতু হয়েছে, তাহলে উপরের Q1 আর Q2 কে আমরা কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি। আবার একটু লক্ষ্য করে দেখতো, এইখানের F1 এর ভ্যালুও যা, এইখানের F2 এর ভ্যালুও কি তাই, তাই না? হ্যাঁ। এটাও কি আমরা বাদ দিতে পারি? তাহলে বাদ টাদ দিলে আমাদের কি থাকতেছে এখানে দেখতো? W1/W2, এই M1/E1 এই অংশটাকে আমরা কি বলতে পারি? E1। আবার M2/E2 এই অংশকে আমরা কি বলতে পারি? E2 বলতে পারি। বুঝিস নাই? বুঝছি। বুঝছি। ওকে, তাহলে দেখতো একটা নতুন সূত্র আসছে না, যে প্রবাহিত সরি সঞ্চিত পদার্থের পরিমাণ তার তুল্যাঙ্ক ভরের সমানুপাতিক আসছে না? এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি? W1 সমানুপাতিক কি E1 বলতে পারি কিনা? বলা যায় না? হুম। তাহলে এখান থেকে যেহেতু W1 সমানুপাতিক E1 বলা যায়, তার মানে মূল সূত্র তাহলে কি দাঁড়াইলো? W সমানুপাতিক কি ই দাঁড়াইলো না? W সমানুপাতিক কি? তাহলে ইটা আমাদের কখন ইউজ হচ্ছে? যখন আমাদের সেম তড়িৎ প্রবাহ হচ্ছে। আবারও বলতেছি, আমাদের কি হচ্ছে এখানে, আমরা যদি একটু মার্কিং করে নিচে নামাই, তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের সেম তড়িৎ প্রবাহ যখন হচ্ছে দুইটা দ্রবণের ভেতরে, এবং দুইটা ভিন্ন ভিন্ন দ্রবণের ভেতরে সেম তড়িৎ প্রবাহ হলে, সেক্ষেত্রে আমরা ফ্যারাডের সেকেন্ড লটা বিশ্লেষণ করব বা ব্যবহার করব। তাহলে এখন সূত্রের যদি আমরা থিওরিটিক্যাল ব্যাখ্যা লিখতে চাই, তাহলে থিওরিটিক্যাল ব্যাখ্যাটা হবে, তাহলে প্রথমে লিখতে হবে ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে, এ কথাটা লিখতে হবে। ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে কি পরিমাণ? একই পরিমাণ, বা পদার্থও লিখতে পারতি তোরা, ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের পদার্থের মধ্য দিয়ে ভিন্ন তড়িৎ বিশ্লেষের দ্রবণে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হলে বা তড়িৎ চার্জ প্রবাহিত করা হলে, একই পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হলে কি হয়? ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারে, ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বার কেন বলা হইলো বলতো? আমার উপরের কোষে তড়িৎ দ্বার ছিল কয়টা? ক্যাথোড কয়টা ছিল? দুইটা ক্যাথোড ছিল না? এই পাশের একটা ক্যাথোড ছিল, এই পাশের একটা ক্যাথোড ছিল। এটা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বার। তো ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারে কি ভিন্ন ভিন্ন জিনিস জমা হয়েছে, এবং ভিন্ন ভিন্ন তুল্য ভরে জমা হয়েছে। তাহলে ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারে ঘুরে ফিরে কিন্তু সঞ্চিত কথাটাই কিন্তু, ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারে কি দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ কার সমানুপাতিক হবে? কার সমানুপাতিক হবে? রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যাঁ, পরিমাণ
রাসায়নিক তুল্যাঙ্কের বা তুল্য ভরের সমানুপাতিক, তাই তো? দেখতো একই জিনিস না? রাসায়নিক তুল্যাঙ্ক আর তুল্য ভর। হ্যাঁ। আচ্ছা, এবার বল, সূত্র লিখতে আমাদের কষ্ট হবে কিনা। আমাদের ফ্যারাডের ফার্স্ট ল, ফ্যারাডের প্রথম সূত্রটি অনেকবার বোর্ড কোশ্চেনে আসছে। দেখ, এই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? দেখতো ফ্যারাডের ফার্স্ট ল আর এই কথার মধ্যে একই কথা, ওইখানে ভিন্ন ভিন্ন কথাটা উল্লেখ করে নিবে আর কি। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এখানে দ্রবীয় গলিত বা দ্রবীভূত অবস্থা, এই কথাটা উল্লেখ করলেও পারিস, না করলেও পারিস, সমস্যা নাই, কারণ যেহেতু তড়িৎ বিশ্লেষ্য করা হচ্ছে, হয় সেটা দ্রবীভূত থাকবো, নয় সেটা গলিত অবস্থায় থাকবো। একই কথা আমাদের এইখানেও, যে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে একই পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হলে, এখানে একই পরিমাণটা গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা কিন্তু আমাদের লিখতে হবে। একই পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত করলে এখানে শুধু ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারা, ওইখানে কি ছিল শুধু, ওইখানে কি শুধু তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের কথা ছিল না? ফার্স্ট লতে, ফার্স্ট লতে আমাদের কি ছিল? জাস্ট তড়িৎ দ্বারে কথাটা ছিল, তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত ছিল। কিন্তু এখানে তড়িৎ দ্বার কি একটা ছিল না দুইটা ছিল? ক্যাথোডি কয়টা ছিল? দুইটা ছিল। অ্যানোডি যদি চিন্তা করো, অ্যানোডি কয়টা ছিল? অ্যানোডও তো দুইটা ছিল। তাহলে ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণটা এবার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ, অর্থাৎ আগের বার যেমন ডাব্লিউ সমানুপাতিক কিউ লিখছিলি, এবার এখানে কি লিখতে হবে? ডাব্লিউ সমানুপাতিক ই। ক্লিয়ার? ক্লিয়ার কি না বল? হ্যাঁ। তাহলে একটা অঙ্ক দেই হ্যাঁ। আমি। তাহলে একটা অঙ্ক দেওয়া হোক। অঙ্কটা আচ্ছা, একটা জিনিস বলতো, পাশাপাশি দুইটা দ্রবণকে যখন আমি তার দিয়ে সংযুক্ত করবো, এটা সিরিজ সংযোগ হবে নাকি সমান্তরাল সংযোগ হবে? সিরিজ। লিজে হবে না? সিরিজে হবে না? হ্যাঁ, অনেক সময় শ্রেণী সজ্জা উল্লেখ করা থাকে প্রশ্নের ভিতরে। তাহলে উপরের এই যে যে চিত্রটা আমরা দেখলাম, উপরের যে আমরা চিত্রটা দেখলাম, এটা আমাদের কেমন সজ্জা? সিরিজ। আমরা যদি চিত্রটা দেখি, সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগ, অনেক সময় এই কথাগুলো উল্লেখ থাকে যে দুইটা দ্রবণকে শ্রেণীতে সংযোগ করলে, এখন দুইটা দ্রবণকে শ্রেণীতে সংযোগ করলে তখন তো চিত্র উল্লেখ থাকে না, তখন এই যে এই কথাটা চিন্তা করে নিতে হবে যে এই প্যাটার্নটা বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা কোশ্চেন দেই। সিলভার নাইট্রেট ও কিউপ্রিক নাইট্রেট, সিলভার নাইট্রেট ও কিউপ্রিক নাইট্রেট দুটি দ্রবণকে সিরিজে সংযুক্ত করে তাদের মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহ করে, একই পরিমাণ তড়িৎ প্রবাহিত একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হলো। আচ্ছা, এ সময় দ্বিতীয় দ্রবণ থেকে, দ্বিতীয় দ্রবণ থেকে 0.705 গ্রাম কপার সঞ্চিত হলে প্রথম দ্রবণে কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে? কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে? সময় দিলাম
আমি রেকর্ড পজ দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথে দ্রবণ আছে দুইটা, দুইটা দ্রবণ এবং একই পরিমাণ তড়িৎ প্রবাহ করছে। তাহলে একই পরিমাণ তড়িৎ দুইটা দ্রবণ, ফ্যারাডের সেকেন্ড ল। সেকেন্ড ল, যেহেতু এখানে সিলভার আর কপার আছে, তাহলে আমি ডাব্লিউ অফ সিলভার লিখবো একবার, ডাব্লিউ অফ কপার লিখবো একবার। আর ডাব্লিউ অফ সিলভার যখন লিখবো তখন আমি উপরে লিখবো ই অফ সিলভার, আর নিচে কপারের জন্য লিখবো ই অফ কপার। আমরা মানগুলা যদি এইখান থেকেই বসাই, ই অফ সিলভার এটার ভ্যালু কত, সিলভারের ভ্যালু কত, সিলভার কত 108 না, ডিভাইডেড বাই সিলভারের যোজনী কত 1। আচ্ছা, তারপরে উম আরেকটা কি আছে আমাদের, কপার, কপারের ভর কত, 63 ৬৩ দশমিক দশমিক পাঁচ পাঁচ কপারের যোজনী কত দুই। 2। কিন্তু এখানে আমাদের আরেকটা ভ্যালু বলে দেওয়া আছে না, কি জানো, দ্বিতীয় দ্রবণ থেকে এত পরিমাণ কপার সঞ্চিত, তাহলে কপারের ভরটাও আমাদের দেওয়া আছে। তাহলে ডাব্লিউ অফ সিলভার, কপারের ভর কত দেওয়া আছে, 0.705। আচ্ছা, আমি ভ্যালুটা আরেকবার লিখে ফেলাই, 108 × 2 আর হচ্ছে কত, 63.5। তাহলে সুতরাং ডাব্লিউ অফ সিলভার কত হবে, 108 টু পয়েন্ট ইন্টু 2 ইন্টু 0.705 ডিভাইডেড বাই 63.5। এরকমই আসছিল সবার, এরকম আসছিল। আনসার হবে 2.39। টু ভুল পয়েন্ট করছিলাম। থ্রি নাইন হবে আনসার। কারোরই মিললো না, একদম তো ইজি ছিল, ভুল করছি। একদম ইজি ছিল না। আমি এই মানটাকে আবার 2 দিয়ে ভাগ দিছি। ভর বসাই তো ভুল করছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে এই সূত্রগুলো এইভাবেই হবে, এখানে এত প্যারা খাওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, অনেক সময় কিন্তু সবসময় যে ডাব্লিউ বের করতে দেয় এমন না, অনেক সময় তুল্যাঙ্কও বের করতে দিতে পারে, অথবা এখান থেকে যে যোজনীও বের করতে দিতে পারে। এই যে ডাব্লিউ, আমরা ই, ই কে ভাঙ্গায় কি লিখলাম, এম বাই ই লিখলাম না। হ্যাঁ, বুঝতে যায় কেন খালি। আচ্ছা, এম বাই ই লিখলাম না, অনেক সময় যে ই এর ভ্যালু বের করতে দিতে পারে। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, দেখি এটা তোদের হোমওয়ার্ক দিলে মনে হয় ভালো হয়, আমি দেখি হোমওয়ার্কটা দেওয়ার চেষ্টা করি, আগে টাকটা লিখি। 0.75 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 মিনিট 20 সেকেন্ড, তড়িৎ প্রবাহ 1 মিনিট 20 সেকেন্ড ব্যাপী চালনা করলে, 1 মিনিট 20 সেকেন্ড ব্যাপী চালনা করলে H+ কমা নিকেল 2+ কমা অ্যালুমিনিয়াম 3+ আয়নের প্রতিটি কতটি পরমাণুতে রূপান্তরিত হবে, আয়নের প্রতিটি প্রতিটি কতটি পরমাণুতে রূপান্তরিত হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কোন সূত্রটা পড়বে, এটা আগে আমাকে একটু বলতো একজন, অ্যানালাইসিস করে। ধর তিনটা আলাদা আলাদা ভ্যালু, ঠিক আছে, H+ নিকেল 2+ অ্যালুমিনিয়াম প্লাস, বাট এটাকে সলভ করার জন্য আমাদের কোন সূত্রটা পড়বে, বুঝার উপায় কি, কোন সূত্র পড়বে, কি দেওয়া আছে কি চাইছে এটার উপর বেস করে সূত্র পড়ে না, কি চাইছে, কতটি পরমাণুতে রূপান্তরিত হবে জানতে চাইছে না, তার মানে এখানে তো আর কি মোল সংখ্যা লাগবে না। এন কারণ এর তুই- মান যাইতেছে। হ্যাঁ, তার মানে মোল সংখ্যাকে আমরা যদি ভাঙ্গাই, তাহলে কি এন এর মান জানতে চাইছে, সংখ্যা এন এর মান জানতে চাইছে। তাহলে এন সমান সমান কি লিখতে পারবো আমরা, এন বাই এন এ। আবার আমাদের কি 1 মিনিট 20 সেকেন্ড দেওয়া আছে না, তার মানে কি দেওয়া আছে, টি দেওয়া আছে না, টি দেওয়া আছে, আবার কি দেওয়া আছে দেখতো এখানে, আই আই দেওয়া দেওয়া আছে না। আছে। তাহলে একটা সূত্র আছে না, এই যে এন আর আইটির ভিতরে একটা সূত্র পড়ে না, সূত্রটা কি,
আইটি ইজ টু ই এন এফ, একটা সূত্র আছে না? এখান থেকে হুম এখান থেকে তাহলে কি বের করা যাবে? প্রত্যেকটা কি এন বের করা যাবে না? তাহলে মূল সংখ্যা যদি উম, আমরা বের করতে পারি, তাহলে এন সমান সমান কি হবে? আইটি বাই ই এফ। তাহলে একটা প্যাটার্ন দ্বারা করানো যায় না? এন বাই এন এ ইজ টু আইটি বাই ই এফ। এখন যার যারটা তার তার বের করে ফেলবি। তাহলে সুতরাং এন সমান সমান কি হবে? আইটি ইন্টু এন এ ডিভাইডেড বাই ই এফ। তাহলে এখন সূত্র ফালা। তাহলে হাইড্রোজেন প্লাসেরটার জন্য কয়টা হবে? হাইড্রোজেনের আই তো একই হবে, 0.75। টি কত আছে? 1 মিনিট 20 সেকেন্ড। তাহলে টোটাল সময় কতটুকু হইলো? 1 মিনিটের জন্য 60 সেকেন্ড। 80 ইন্টু এন এ, এন এর পরিমাণ কত? 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই ই। হাইড্রোজেনের জন্য ই কত হবে? এখানে প্লাস আছে কয়টা? একটা। তাহলে যোজনী কত হবে? গৃহীত আদান প্রদান ইলেকট্রন সংখ্যা 1 হবে। আর এফ এর জন্য আমরা কত লিখবো? 96,500। ডিরেক্ট কি ভ্যালু বের হয়ে পড়বে না? এভাবে কি সবগুলো বের করা যাবে না? হ্যাঁ। যাবে কি না? বুঝতে পারছস? এগুলো হচ্ছে আমাদের কিছুটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাইপ ম্যাথ, এমসিকিউ টাইপ ম্যাথ। তে আমাদের 1 মিনিট সময় আছে, ক্লাস আমাদের শেষ। বাকিগুলা বের করি, সেই যে নিকেল 2 প্লাস আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এইভাবে আসবে। শুধু ই এর ভ্যালু গুলো একটাতে 3 বসাবি আর একটাতে নিকেল 2 প্লাসে 2 বসাবি। আর ভ্যালু সব সেমই থাকবে। ভরটা শুধু আলাদা হবে, নাকি না? ভর আছে, হ্যাঁ, এখানে সব সেম। ওকে, তাহলে আমাদের ফ্যারাডের সূত্র রিলেটেড ম্যাথ শেষ। নেক্সট ক্লাস আমাদের তড়িৎ রাসায়নিক কোষ, কোষ বিভব, এগুলো নিয়ে আমরা কথা শুরু করব। এবং ওটাই আমাদের লাস্ট টপিক। ওইখান থেকে আমাদের 2টা